দেশের পণ্যই দেশের শক্তি। প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি বিশিষ্ট সাংবাদিক কুদ্দুস আফরাদ। শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা। শীতের দিন, শীতটা শুরুই হলো, জেকেই বসছে ঢাকা শহর, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আর শীতের শীত না হলেই বা কেমন হয়। আমরা পত্রপত্রিকার একটা হেডলাইন পড়ে শোনাই আপনাকে, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোতে হেডলাইন হয়েছে সরকারি কর্মকর্তাদের সমাবেশ, জাতির পিতার সম্মান রক্ষার অঙ্গীকার, সুদিন আনবে পদ্মা সেতু অপেক্ষা দক্ষিণে। সমকাল হেডলাইন করেছে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলা তদন্ত শেষ, চার্জশিট আজকালের মধ্যে। পদ্মা সেতু নিয়ে আরেকটি রিপোর্ট হয়েছে পদ্মা সেতু আনবে নতুন বিনিয়োগ। কালের কণ্ঠ হেডলাইন করেছে মৃত্যুর সঙ্গে বসবাস, পুরনো ঢাকায় আগুনে আতঙ্ক, পিক আওয়ারে ওরা পকেট কাটছে। মোবাইলের রাইড শেয়ারিং যে ব্যবসা, তার উপরই আছে। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে ভাস্কর্য ইস্যুতে মাঠে সরকারি কর্মকর্তা। ইত্তেফাক হেডলাইন করেছে জাতির পিতার সম্মান রক্ষায় প্রজাতন্ত্রের কর্মচারীদের শপথ, ৭,০০০ ছাড়ালো করোনায় মৃত্যু। মানবজমিন হেডলাইন করেছে সরকারি কর্মকর্তাদের অঙ্গীকার, জাতির পিতার অসম্মান হতে দেব না। আজকের সময় হেডলাইন করেছে ট্রেনের কোচ কেনায় দুর্নীতির অর্থ লন্ডনে, সরকারি স্কুলে ভর্তির আবেদন মঙ্গলবার থেকে। যায় দিনে হেডলাইন হয়েছে চাল তেলের বাজারে আরও অস্থিরতা। ভোরের কাগজে হেডলাইন হয়েছে প্রজাতন্ত্রের কর্মচারী রাজপথে, ভরা মৌসুমে অস্থির চালের বাজার। ভরা মৌসুমে অস্থির চালের বাজার, এটা যদি সময় পাই আমরা একটু আলোচনা করবো, কিন্তু তার আগে আমরা যে সংবাদটি পত্রপত্রিকায় বেশি আলোচিত হয়েছে, সরকারি কর্মকর্তাদের সমাবেশ, জাতির পিতার সম্মান রক্ষার অঙ্গীকার, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখেন, আমাদের সংবিধানে জাতির জনক হিসাবে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ এই রাষ্ট্রের তিনি জাতির পিতা। তো রাষ্ট্রের পিতার সম্মান রক্ষা করার জন্য রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের যার যার জায়গা থেকে তার একটা কর্তব্যবোধ আছে। সেই কর্তব্যবোধের তাগিদেই প্রজাতন্ত্রের কর্মচারীরা সাম্প্রতিককালে একটি বিশেষ মহলের, বিশেষ করে যদি বলি আমি হেফাজতের একাংশ বলা যায় এখানে, কারণ হেফাজত এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলে নাই, হেফাজতের মহাসচিব কথা বলছেন, অন্যান্য দুই একটি রাজনৈতিক দলের কোনো ব্যক্তি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা একটু বেসামাল বক্তব্য দিয়ে ফেলেছেন। আমি মনে করি যথেষ্ট বেসামাল বক্তব্য দিয়ে ফেলেছেন, এবং সেই বেসামালের তাদের বক্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে কুষ্টিয়া, এটা দেশবাসী জানে, আপনি জানেন, যে বঙ্গবন্ধুর নির্মিত একটা ভাস্কর্যে হামলা করা হয়, এবং সেই হামলা যারা করেছে হামলাকারীকে ইতিমধ্যে শনাক্ত করে পুলিশের আওতায় নিয়ে এসেছে, এবং তাদেরকে স্থানীয়ভাবে যারা উদ্বুদ্ধ করেছিল তাদেরকে অ্যারেস্ট করেছে। আরও হয়তো কেউ যদি থাকে তাদেরকে পুলিশ খুঁজছে। তো এই যে প্রেক্ষিতে মূলত বাংলাদেশে বর্তমানে এটা বাংলাদেশের সকল নাগরিক, সকল গোষ্ঠী, সকল রাজনৈতিক দলে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে আরেকটা বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায় নাই। সাংবাদিকরা তাদের মহাসচিবকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এটা কোনো এখন ইস্যু নয়। কিন্তু বস্তুত রাষ্ট্রের একজন পিতা আছেন, বাংলাদেশের অস্তিত্ব যার, রাষ্ট্রের একজন পিতা আছে, এবং সংবিধানে তারা যখন সংসদে ছিলেন তাদের সময় এটা 2/3 মেজরিটিতে এটা স্বীকৃত। আমাদের অ্যাপিলেট ডিভিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট দ্বারা এটা স্বীকৃত। সুপ্রিম কোর্ট দ্বারা অর্থাৎ সকল ক্ষেত্রে জাতির পিতাকে সম্মান প্রদর্শনের জন্য রায় আছে। সেই জায়গায় এই প্রজাতন্ত্রের কর্মচারী বলেন, বিচারক বলেন, শিক্ষক বলেন, সাংবাদিক বলেন, আইনজীবী বলেন, প্রত্যেকের একটা কর্তব্যবোধ আছে। বিশেষ করে উৎকর্ষ পেশায় যারা কাজ করেন তারাই তো দিক নির্দেশনা দেন জাতিকে। আমি মনে হয় এই জায়গাটা, এই যে গতকাল প্রজাতন্ত্রের কর্মচারীরা সমাবেশ করেছেন, র্যালি করেছেন, আমার মনে হয় এটা একটা উত্তম কাজ করেছেন। তারা তাদের যে বার্তাটা এটা জাতিকে জানিয়ে দিয়েছেন। অন্যান্য পেশাজীবীরা এর আগেই সোচ্চার ছিলেন এই বিষয়টা নিয়ে। জাতির জনকের
মানে তার যে কোনো ধরনের, এটা ভাস্কর্য হোক, তার ছবি হোক, অথবা তার প্রতি সম্মান হোক, এই সম্মানের পর্যায়তে যে বাংলাদেশের সব স্তরের মানুষ মানে এক জায়গায় আছে, এই বার্তাটাই মূলত দেওয়া হয়েছে। আর যদি কেউ তারপরেও কোনো পদক্ষেপ নেন বা কোনো বাঁকা চিন্তা ভাবনা করেন, সেই ক্ষেত্রে রাষ্ট্রের আইন অনুযায়ী, এখানে আইনেও আছে, বলা আছে যে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটাও আপনাকে মনে করাই, বা আমাদের দেশবাসীর পাঠক আজকে যারা এখন দেখছেন তারা অনেকেই জানেন, সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যে সরকারকে মৃদু একটা ভর্ৎসনা করা হয়েছে। কারণ আগে হাইকোর্টের একটা রায় ছিল যে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের ব্যাপারে এটা কেন সরকারিভাবে করা হচ্ছে না, অনেক জায়গায় ব্যক্তি পর্যায়ে হচ্ছে। খেয়াল করবেন, এবার কিন্তু একটা ঘোষণা এসছে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য করার ব্যাপারে বঙ্গবন্ধু যে মেমোরিয়াল ট্রাস্ট আছে, ট্রাস্টের একটা অনুমতি লাগবে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে অনেক জায়গায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে যে কিছুটা বিকৃতি হয়, বা ওই জায়গাটা কোন জায়গা কোন স্থান সেটাও আগে নির্বাচন করতে হয়। তো এইসব ব্যাপারে আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ একটা জায়গায় ঐক্যবদ্ধ, কারণ আমাদের শক্তি, আমরা যে দেশে বসবাস করি, এই দেশের বসবাসের অন্যতম রাজনৈতিক শক্তি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। এই বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ আজকে যে আমাদের যে অগ্রগতি, আমাদের বললাম, এই জন্য বললাম যে আমাদের শক্তি, মূল প্রেরণা জাতির পিতা বঙ্গবন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ভিন্ন আলোচনায় যেতে চাই। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলা, সমকাল সহ বেশ কয়েকটি পত্রিকায় রিপোর্ট হয়েছে, তদন্ত শেষ, চার্জশিট আজকালের মধ্যে। আমি যদি সমকালের হেডলাইনটা আরেকবার পড়ে শোনাই আপনাকে। ওসি প্রদীপ সহ আসামি তালিকায় অন্তত 14-15 জন। সিপাতের মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল। সবাই অপেক্ষা করছিল যে এই মামলার রায় কি হয়। দেখেন, গত 31শে জুলাই এই মৃত্যুটা সংগঠিত হয়, মানে তাকে খুন করা হয়। খুনের পর পুলিশের তরফে দুটো মামলা করা হয়, একটা হচ্ছে অবৈধ অস্ত্র আর একটা হচ্ছে মাদক দ্রব্য সম্ভবত। এই যে মামলার চার্জশিট দেওয়া হচ্ছে, এই চার্জশিটের সময় ওই পুলিশের করা দুটো মামলার কিন্তু ফাইনাল রিপোর্ট, অর্থাৎ নিষ্পত্তি, অর্থাৎ ওইটা মামলাগুলো ঠিক ছিল না সেরকম একটা ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হবে। চার্জশিটে কি বলা হবে বা বলা হয়েছে তা আমরা এখনো জানি না, গণমাধ্যমে এটা আসেনি। শুধু এটুকু এসছে কোনো কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে যে 2-1 দিনের মধ্যে, আজকেও হয়ে যেতে পারে, আগামীকাল হতে পারে, এটা ফাইল করা হবে। তারপরে যে খবরগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে পেয়েছি সেটা হচ্ছে যে এই মামলায় সম্ভবত কাউকে 302 ধারা আসামি করা হচ্ছে না, অন্যান্য ধারা যার যে দোষ সেই অনুযায়ী বিভিন্ন ধারা অ্যাপ্লাই করে করা হবে। প্রশ্নটা আসবে সেই জায়গায়, খুনের মতো একটা লোমহর্ষক ঘটনা এবং একজন প্রজাতন্ত্রের সাবেক কর্মকর্তা, তার ব্যাপারে যখন মামলা এত বড় ইনভেস্টিগেশনে 302 ধারা, এই প্রশ্নটা নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে, আমি জানি না, এখনো না জেনেই বলছি। গণমাধ্যমের রিপোর্টের বেসিসে আমরা মনে করি যে এখানে অন্ততপক্ষে 1-2 জন তো 302 ধারা অভিযুক্ত হওয়ার কথা। কোন প্রেক্ষিতে না, রায়টা না, বিশেষ করে প্লেসিং, চার্জশিট প্লেস না করা পর্যন্ত। তা আমি মনে করি যে এটা দ্রুত যাতে সাজার ব্যবস্থা হয়। এই ধরনের হত্যাকাণ্ড, স্পর্শকাতর কিছু হত্যাকাণ্ডের ব্যাপারে শুধু নয়, আমাদের নারী শিশু নির্যাতন বলেন, অন্যান্য ঘটনা বলেন, স্পর্শকাতর যেসব ঘটনা আছে, আমরা যদি দ্রুত দেখেন, 2-4টা ঘটনায় কিন্তু সরকার খুব ভালো স্টেপ নিয়েছে। ফেনীর একটা ঘটনা, তারপরে বরগুনার একটা ঘটনা, এইসব খুব দ্রুত, রংপুরের কয়েকটা ঘটনা, আপনার শিশু যৌন নির্যাতনের ঘটনা, এইসব ঘটনা কিন্তু খুব দ্রুত, খুব কম কার্য দিবসে মামলা নিষ্পত্তি করেছে। আমি মনে করি যদি মামলার নিষ্পত্তি দ্রুত হয় তাহলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা অনেক এগিয়ে যায়। মানুষের ভিতরে একটা ভীতি থাকে, আইনের প্রতি বিশ্বাস থাকে, মানুষেরও অপরাধ প্রবণতার প্রতি একটা ভীতি জন্মায়। আর যদি যথাযথভাবে বিচার না হয়, ধরেন এই যে একটু আগে ভাস্কর্যের কথা বললাম, এই ভাস্কর্য বলেন, হেফাজতের যেই 2005 সালের ঢাকার শাপলা চত্বরে যেই অরাজকতার কথা বলেন, প্রচুর গাছ, প্রচুর মানুষের ধন সম্পদ, প্রচুর মানুষের ফুটপাথের দোকানিদের তাদের যে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছিল, সেটার মামলা আছে, শত মামলা আছে। কোনো মামলা কিন্তু এটা কোন স্টেজে আছে কেউ জানে না। এগুলো যদি ঠিক টাইমে অ্যাপ্লাইড করা হতো
তাহলে কিন্তু আরেকটা আস্ফালন দেওয়ার সুযোগ ছিল না। আমরা আশায় আছি যে আপনি যেটা বললেন যে একটা অগ্রগতি অবশ্যই হবে। আমি কালের কণ্ঠের আরেকটি রিপোর্ট যদি আপনাকে পড়ে শোনাই, মৃত্যুর সঙ্গে বসবাস, পুরনো ঢাকায় আগুন, রাসায়নিক দ্রব্যের আগুন, এটা বছরের পর বছর ধরে চলছে। এখানে বলা আছে যে রাসায়নিক এখনো সরেনি, অলিগলিতে, বাসাবাড়িতে, কারখানা, গুদাম, দোকানে বিক্রি হচ্ছে প্রকাশ্যে, বেশি ভাড়া পেতে আবাসিক ভবনে কারখানা এখনো। খুব দুর্ভাগ্যজনক। এই কারখানায় যেদিন আগুন লাগে সেদিনও আমি আরেকটা টিভি টক শোতে রাত্রে ছিলাম, এবং সেই টক শো এক পর্যায়ে মানে 3-4 ঘন্টা টক শো, কারণ ওইখানে যেহেতু রাত্রে পড়ছিল না আসছিল এবং এইটাকেই লম্বা করা হচ্ছিল। খুব ভয়াবহ, কি মানে মৃত্যুগুলো কত বেদনাদায়ক প্লাস্টিকের কারখানা আগুনের ফলে, এবং আগুন নিয়ন্ত্রণে আনা ফায়ার সার্ভিসের জন্য যে কতটা কষ্টকর, এটা আমাদের যদি কর্তা ব্যক্তিরা না বুঝেন, আমরা ফায়ার সার্ভিসকে মাঝে মধ্যে না অকারণে দোষারোপ কিন্তু করি, কিন্তু আমাদের যে ফায়ার ফাইটিং কর্মীরা যেভাবে তারা রিস্ক নিয়ে এইসব জায়গা, কারণ কেমিক্যালের গুদামে যখন আগুন লাগে, আমাদের বাংলাদেশের মতো দেশে আমাদের প্রোটেকশন ব্যবস্থাটা কতটা আছে, রাস্তাঘাটের সুবিধাদি কতটা আছে, এটা আমরা নিজেরই জানি, ভুক্তভোগী আমরা। সেই জায়গায় এটা একবার নিষিদ্ধ। আর ওই পুরনো ঢাকা বা সিদ্দিক বাজার থেকে ওই যে স্যান্ডেলের দোকানে একবার আগুন, বছর 4-5 বা 6 আগে, যে কারণে প্রধানমন্ত্রী ওই 2-1 ফ্যামিলির দায়িত্বভার তার নিতে হয়েছে, তাদের কন্যাদের দায়িত্বভার নিতে হয়েছে। এটা এতবার বলার পরেও এটা যে ওইখানে বন্ধ হয়নি, আমার মনে হয় এটা সরকারের যে সংস্থা এইসবগুলো ইন্সপেকশন করে তাদের বিরুদ্ধে খুবই কড়া ব্যবস্থা যদি নেওয়া হয় তাহলে এগুলো রোধ করা যাবে। আর যেরকম রাজউক ইন্সপেকশন করে, রাজউকের ইন্সপেকশন টিমের একটাই বক্তব্য, এদের ইন্সপেকশন, কারণ এখানে কিন্তু রাজউকও জড়ায় আছে ওই জায়গাটায়, ওরাদের আবাসিক। আপনাকে বলি, যে ভবনটা আগুন লেগেছে এই সম্প্রতি, ওটি কিন্তু একটা পরিত্যক্ত ভবন। রাজুক কিন্তু ওটাকে পরিত্যক্ত, সেটি তো বলছি যে রাজুকের এখানে দায় দায়িত্ব আছে, শিল্প মন্ত্রণালয়ের দায় দায়িত্ব আছে, ঢাকা সিটি কর্পোরেশনের দায় দায়িত্ব আছে। ঢাকা সিটি কর্পোরেশন লাইসেন্স ছাড়া কোনো বিল্ডিংয়ে ট্রেড কোনো ব্যবসা করতে পারে না। আবার কোন জায়গায় কি ব্যবসার জন্য আবাসিক ভবনে ব্যবসার অনুমতি ঢাকা সিটি কর্পোরেশন দিতে পারে না। আবার কেমিক্যালসের ব্যবসা, কারা কারা কেমিক্যালস আমদানি এবং বিপণনে জড়িত, এটা শিল্প মন্ত্রণালয় জানেন, রাজুক জানেন, তার ভবনের তার রাস্তাঘাটের কনস্ট্রাকশন। আরেকটা কাজ আছে, ফায়ার সার্ভিসেরও কাজ আছে। ফায়ার সার্ভিসের একটা ইন্সপেকশন টিম মাঝে মধ্যেই তাদের যাওয়ার কথা, বিভিন্ন জায়গায় কী অবস্থা আছে ইত্যাদি। এই যে সংস্থাগুলো, এগুলোর সমন্বয় করবে কে, দায়িত্ব নেবে কে? একটা বড় ক্ষতি ঘটে যাওয়ার পরে এই চাপটা কিন্তু রাষ্ট্রের উপরে পড়ে, জনগণের উপরে পড়ে, কারণ যে ক্ষয়ক্ষতি হয় এই ক্ষয়ক্ষতির ভাগ কিন্তু আমি আপনার সবাই বহন করতে, রাষ্ট্র বহন করে। হ্যাঁ, রাষ্ট্রের এই ক্ষতিটা হয় এবং সেটা বহন করতে আমাদের নাগরিক হিসেবে আমাদের। দ্বিতীয়ত, যে সরকার থাকে সে সরকারের উপর একটা বাড়তি চাপ থাকে। তো সরকার যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে এই বাড়তি চাপগুলো কেন সে, তাহলে আমরা কি প্রত্যেকটা আলোচনায় বলবো যে এইবারই ব্যবস্থা নিতে হবে, এইবারই হবে না? এটা স্বাভাবিক গতিতে চলবে, কখনো কদাচিৎ ব্যর্থ হতে পারে, কিন্তু আমাদের এখানে ব্যর্থটা হচ্ছে নিয়মিত, আর কদাচিৎ অ্যাকশনে যায়। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনাকে একটি ছোট্ট বিষয়ে আলাপ করতে চাই। ভরা মৌসুমে অস্থির চালের বাজার। ভরা মৌসুম, অস্থির চালের বাজার কেন হবে বলেন? মৌসুমটা ভরা না, চালের গুদামে রিজার্ভ পর্যাপ্ত, এতে কোনো সন্দেহ নেই। কিছুদিন আগে দেখেছেন আলু, পেঁয়াজটা আমদানি নির্ভর, কিন্তু আলু পর্যাপ্ত ছিল। তারপরে আলুর বাজার ম্যানিপুলেট করে কোনো মহল এই থেকে ফায়দা লুটেছে। এতে সেটাকে চালের ক্ষেত্রে সেটা করা হচ্ছে আমি মনে করি, কারণ চাল আর কিছুদিন পরই চাল উঠবে, নতুন চাল আসবে মাসেকের মধ্যেই। এই সিজনটা যে পরিমাণ চাল আছে, পর্যাপ্ত চাল আছে আমাদের, এইবার চালের উদ্বৃত্ত বেশি ছিল। তারপরে শুনলাম কিছু আমদানিও করা হচ্ছে। এর মধ্যে চালের দাম বাজারটা আমি মনে করি নেহাত ম্যানিপুলেশন, ক্রিয়েটেড। এইটা কোনো জায়গার ক্রিয়েটেড। এইটা যে কাজটা করতে পারে সরকারের, যে জায়গাটা নজর দিতে পারে, একটা হচ্ছে যেখানে চাল উৎপাদন হয়, অর্থাৎ চালের মিলগুলা, কারণ কৃষক পর্যায়ে তো আর চাল আসবে না, এখন মিল পর্যায় থেকে আসবে চাল। যেখান থেকে ঢাকায় হোক, চট্টগ্রামে হোক, খুলনায় হোক, যেখান থেকে পাইকারি হাট বিভিন্ন বাজার আছে, এই জায়গাটা। আর পরিবহনের জায়গাটা, পরিবহনের জায়গা চালের উপরে নানান মহলের
তোলাবাজি চাঁদাবাজি আছে, পুলিশ বলেন বিভিন্ন প্রভাবশালী মহলের বলেন, ট্রাক আটকে যে ইয়াটা, এই ব্যবস্থাটা যদি সরকার প্রাথমিকভাবে এইটাকে যদি অন্ততপক্ষে ক্লিন করতে পারে, তাহলে আমি নিশ্চিত চালের বাজার বাড়বে না, বাড়ার কোনো স্কোপও পাবে না। আমরা আশায় আছি, আশায় বাঁচি। প্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করবার আগে প্রতিদিন যে অনুরোধটি আপনাদের করি, আজও সেই অনুরোধটি করতে চাই। শীত বেড়েছে, শীতের প্রকোপ বেড়েছে, বিশ্বব্যাপী করোনা আবার নতুন করে হানা দিয়েছে। আমাদের দেশেও এই প্রাদুর্ভাবটা আমরা লক্ষ্য করছি। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, ভাবছেন আমার কিছু হবে না, কিন্তু আপনার কিছু হতে কতক্ষণ? স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন, নিজে মানবেন, পরিবারকে মানার চেষ্টা করাবেন এবং প্রতিবেশীদের তো অবশ্যই। দেশটাকে ভালোবেসে আসুন সকলে ভালো থাকি। অনেক ধন্যবাদ। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে।